আপনারা করেছেন স্টার আনন্দ, আর আপনার সঙ্গে আমি মুখ্যমন্ত্রী নিরূপম সেন, রাজ্যের শিল্পমন্ত্রী এই মুহূর্তে স্টুডিওতে। বাবু, আমরা এই শহরের নানা বিশিষ্ট মানুষের সঙ্গে কথা বলেছি সারাদিন, তারা নানা প্রশ্ন আপনার উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন। আমরা প্রথমে চলে যাব অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত, কি বলেছেন তিনি, কি প্রশ্ন তার দেখব। টাটাকে এখান থেকে ফিরে চলে যেতে হলো। আমার প্রশ্ন হলো যে আপনার কি মনে হয় যে আপনাদের সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই সাধারণ এই অত্যন্ত সামান্য একটা কথা বোঝানোর দিক থেকে কোনো ত্রুটি হয়েছিল? আচ্ছা, প্রথমে দীপঙ্কর বাবু যে কথাটা বলেছেন সেটা বলি, সেটা হচ্ছে যে মানুষকে বোঝানোর কথা বলছেন। দেখুন, পশ্চিমবাংলায় শিল্প যে দরকার, এই কথাটা দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি, এবং এটা তো সবাই জানেন যে 2006-এর যে বিধানসভা নির্বাচন হয়, সেই বিধানসভা নির্বাচনে আমরা যে ইস্তাহার প্রকাশ করি, সেই ইস্তাহারেও আমরা আমাদের রাজ্যের শিল্পায়নের বিষয়টিকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা উল্লেখ করেছিলাম। এবং 2006-এর নির্বাচন, মানুষের যে রায় এসেছিল, সেই রায় থেকে কি কথা আমাদের বোঝাটা ভুল হবে যে মানুষ এর পক্ষেই রায় দিয়েছিল? এবং আমি আজও মনে করি যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ তারা হচ্ছেন যে শিল্প চান। কারণ এই রাজ্যে গোড়া থেকেই, যেদিন থেকে বামফ্রন্ট সরকার এসছে তখন থেকেই আমরা শিল্প গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমাদের এই সব আন্দোলন হয়েছে। যদি ধরুন আমরা মাসুল সমীকরণের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, কেন করেছিলাম? এটা তো কৃষির জন্য নয়, এটা শিল্পে যাতে আমরা প্রতিযোগিতায় থাকতে পারি তার জন্য করেছিলাম। একই রকমভাবে পেট্রোকেমিক্যাল করার জন্য যে আন্দোলন করেছিলাম, কিংবা বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য যে আন্দোলন করেছিলাম, সল্টলেকে ইলেকট্রনিক্সের জন্যে, সেখানে আমাদের মূল লক্ষ্যই ছিল যে শিল্পায়ন আমাদের রাজ্যে করতে হবে। আমরা কৃষি ক্ষেত্রে অগ্রাধিকার দেব, আমরা ভূমি সংস্কার করব, আমরা অপারেশন বর্গা করব, যা আমাদের করণীয় আমরা করেওছি। তারই পাশাপাশি আমাদের শিল্প করতে হবে। এবং যখন এই নব্য উদারীকরণ নীতি চালু হলো, আমরা যাকে নিউ লিবারেল ইকোনমিক পলিসি বলি, তার মধ্য দিয়ে যখন এই লাইসেন্সিং সিস্টেমটা উঠে গেল, যখন কিছুটা পরিমাণে মাসুল সমীকরণ প্রত্যাহিত হলো, তখন থেকেই দেখবেন যে যখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, তখন থেকেই একটা প্রাইভেট ক্যাপিটাল আমাদের রাজ্যে আনতে হবে, সেই লক্ষ্যকে সামনে রেখে একটা ব্যাপক উদ্যোগ সেই সময় আমাদের WBIDC চেয়ারম্যান করা হলো সোমনাথ বাবুকে, এই উদ্দেশ্য নিয়ে যে যাতে করে আমরা বিভিন্ন জায়গায় সেই বার্তাকে পৌঁছে দিতে পারি। ফলে একটা ধারাবাহিকভাবে মানুষের কাছে কিন্তু আমরা এই কথা নিয়ে গিয়েছিলাম। দীপঙ্কর বাবু যদি বলেন যে সিঙ্গুরে মোটর গাড়ির কারখানা আমাদের রাজ্যের মানুষ চাননি বলে হয়নি, তাহলে আমার মনে হয় সেটা আমাদের রাজ্যের মানুষের প্রতি সুবিচার করা হবে না। এটা আমার 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে কি ওনার কথাটা সবটাই মিথ্যা, যে কিছু মানুষ তো চাননি, এটা তো বিক্ষোভ করেছিলেন, তাহলে তারা কেন বিক্ষোভ করলেন? আপনি যদি দেখেন, প্রথম থেকে আন্দোলনের চরিত্রে প্রথম থেকে একটা কথা ছিল, সেটা হচ্ছেই যে কারখানাটা হোক, কিন্তু কারখানাটা এপারে না হয়ে অন্য পারে হোক বা অন্য জায়গায় হোক। যদি আপনি ইতিহাসটা দেখেন, অর্থাৎ তার অর্থ হচ্ছেই যে যার জমিতে কারখানাটা হবে বলে ঠিক হয়েছে, তিনি চান যে তার জমিতে কারখানাটা না হয়ে আর একজনের জমিতে সেই কারখানাটা হোক, তাতে তিনি আপত্তি করবেন না। তো এটা তো সঠিক হয় না, কারণ তার জমিতে যখন যাব তখন তিনিও এই প্রশ্ন করবেন, ওই জমিতে করার কথা ছিল, আপনি সরে এসে আমার জমিতে করছেন কেন?
সুতরাং এটা খুব যুক্তিপূর্ণ কথা নয় বলি সরকারের পক্ষে সেটা গ্রহণ করা সম্ভব হয়নি। এটা আমার এইটা অবশ্য গোটা রাজ্য জুড়েই মানুষ এরমটাই ভাবছেন। আমরা জেএফকে মোটকে দিয়ে একটা সার্ভে করাই মুড অফ দ্য স্টেট, তাতে উঠে এসছে যে সবাই মোটামুটি 83% মানুষ কারখানা চাইছেন, কিন্তু কারখানাটা নিজের জেলায় বা প্রতিবেশীর জমিতে রাজি, কিন্তু নিজের জমি হলে জমির মালিকরা সেটা ছাড়তে রাজি নন। পাশাপাশি তারা বিশ্বাস করছেন যে জমি থাকা মানে 7 পুরুষের রোজগার, যার ফলে নিজের জমিটা কিন্তু দিতে চাইছেন না, অথচ কারখানা চাইছেন। এই কথাটা আপনি ঠিকই বলেছেন। আমি এই কথাটা বারবার করে বলি, সেটা হচ্ছে এই যে আমাদের এটা খানিকটা দার্শনিক কথা যদিও, কিন্তু এই কথার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস আছে, যে ডেভেলপমেন্ট ইজ দ্য স্ট্রাগল অফ অপোজিটস বলা হয়, যে যখন কোনো অগ্রগতি হয় বা যে গতি যা হয় সেটা হচ্ছে দুইয়ের সংঘাতে একটা গতি হয়। তো এই যে অগ্রগতি বা এই যে উন্নয়নের যে ধারণা, এই ধারণাতে একটা জিনিস যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে সমষ্টির সঙ্গে একটা ব্যক্তির সংঘাত হয়। কারণ ধরুন একটা আপনি রাস্তা করবেন, অথবা একটা কারখানা করবেন, অথবা একটা অন্য কোনো কিছু করবেন, তাহলে যার জমির উপর দিয়ে রাস্তাটা যাচ্ছে সে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু যার জমিটা রাস্তাটার পাশে পড়ছে সে কিন্তু রাস্তাটা হওয়ার জন্য বিপুল পরিমাণে লাভবান হচ্ছে। তাহলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে চাইবে যে রাস্তাটা তার জমিতে না হয়ে পাশের জমিতে যায়। আপনি যদি দেখেন যে আমাদের দেশের রাস্তা কেন এত আঁকা বাঁকা, যদি আপনি আমাদের গ্রামাঞ্চলে দেখবেন আঁকা বাঁকা পথ ধরে, আমাদের তো কথাতেই আছে, তার কারণটা ছিল এটাই যে গ্রামাঞ্চলে যারা জমিদার শ্রেণী, বড় জমির মালিক, তারা যখন এই রাস্তা ফাস্তা করেছেন, তারা নিজেদের জমিকে বাঁচিয়ে তারা হচ্ছেন অন্যের জমির ওপর দিয়ে তারা রাস্তা করেছেন। ফলে রাস্তাটা হচ্ছে পরবর্তীকালে ব্যাঁকাচোরা হয়েছে। ফলে যে রাস্তাটা 1 মাইলে যে দূরত্ব অতিক্রম করা যেত, সেই দূরত্ব অতিক্রম করতে হয়তো 4 মাইল যেতে হয়েছে। এটা তো বৈজ্ঞানিকও নয়, এবং এই জিনিস হয়েছে আমাদের দেশে। তার কারণ এই যে আপনি যে কথাটা বললেন এটাই, যে এই যে ব্যক্তিগত স্বার্থ যখন মানুষের ক্ষুণ্ণ হয়, তখন সে ভাবে যে তার স্বার্থটুকু রক্ষা হোক, নিয়ে জিনিসটা হোক, এবং এইটা অতিক্রম করতেই হবে। এবং এইখানেই মানুষের কাছে আমাদের নিয়ে যেতে হবে যে একটা সমষ্টির স্বার্থে যে কোনো উন্নয়ন, অনেক বেশি মানুষের স্বার্থ সেখানে যেখানে জড়িত, সেখানে কিছু মানুষকে কিছুটা পরিমাণে হচ্ছে তাদের স্বার্থ ত্যাগ করতে হবে।